বিশাখাপত্তনম থেকে আমাদের রাত 11টা 20-তে ট্রেন ছিল, তাই আমরা ট্রেনে উঠে ঘুমিয়ে পড়েছিলাম। আর পরের দিন সকালে উঠে আমরা এই সুন্দর ভিউটা এনজয় করতে করতে হায়দ্রাবাদের দিকে রওনা দিচ্ছিলাম। আমাদের সেকেন্দ্রাবাদ স্টেশনে পৌঁছানোর কথা ছিল দুপুর 12টা 40-এ, কিন্তু পৌঁছাতে পৌঁছাতে আমাদের 1টা বেজে গেছিলো। তাই হোটেলে পৌঁছেই আর দেরি না করে আমরা লাঞ্চ করে নিয়েছিলাম। লাঞ্চ সেরে একটু রেস্ট নিয়ে আমরা বিকেলবেলা চলে গেছিলাম আইকিয়াতে, কারণ সারা ইন্ডিয়াতে আইকিয়ার এই একটি স্টোর আছে, তাই এটা মিস করা একদমই যেত না। যারা আইকিয়ার ব্যাপারে জানো না তাদের বলি, আইকিয়া হলো একটি হোম ফার্নিশিংয়ের ব্র্যান্ড। এখানে তোমরা ফার্নিচার্স থেকে শুরু করে ম্যাট্রেস, সফট ফার্নিশিং, লাইটস, হার্ডওয়্যার, কিচেন এসেনশিয়ালস, রুম ডেকোরেশনস ইত্যাদি বাড়ি সাজানোর জন্য যা যা জিনিস লাগে তোমরা সব কিছু পেয়ে যাবে। আইকিয়ায় আর একটা জিনিস আমার যেটা ভালো লাগে সেটা হচ্ছে এখানে তোমরা ফার্নিচারের কিছু পার্টস নিয়ে গিয়ে নিজের মতো করে কাস্টমাইজ করতে পারো, যেটা আমাদের মতো ইন্টেরিয়ার ডিজাইনারদের কাছেও ভীষণ ইউজফুল। আর এখন আমি যে জায়গাটা দেখাচ্ছি এটা হচ্ছে আইকিয়ার আন্ডারগ্রাউন্ড ওয়্যারহাউস। এই ওয়্যারহাউসটা অনেকটা বড় এরিয়া জুড়ে ছিল এবং এখানেই তুমি মেনলি যে মেটেরিয়ালসগুলো সেগুলো পাবে, যেগুলো দিয়ে তোমরা ফার্নিচার কাস্টমাইজ করতে পারবে। আইকিয়া থেকে কিছু জিনিস কিনে বাইরে বেরিয়ে আমরা একটু আশেপাশে ঘুরে তারপর হোটেলের দিকে রওনা দিয়েছিলাম। হোটেলে ঢোকার আগেই আমরা এই কাত্যায়নী বলে রেস্টুরেন্টটার বাইরে একটুখানি চা খেয়ে তারপরে হোটেলে ঢুকেছি। সেদিনের ডিনারটা আমরা হোটেলেই সেরে ঘুমিয়ে পড়েছিলাম, কারণ পরের দিন সকাল সকাল আমাদের বেরোনোর প্ল্যান ছিল। পরের দিন সকাল সকাল আমরা ঘুম থেকে উঠে রেডি হয়ে চলে গেছিলাম হোটেলের সামনেই যে কাত্যায়নী বলে রেস্টুরেন্টটা ছিল সেখানে ব্রেকফাস্ট করতে। আমরা সবাই ধোসা খেয়েছিলাম, আর আমি আর দিদি এই সুইটকর্ন ধোসাটা ট্রাই করেছিলাম, ভীষণ টেস্টি ছিল। তারপর কিছু ফ্রুটস কিনে আমরা একটা গাড়ি বুক করে বেরিয়ে পড়েছিলাম ঘুরতে, আর এই ফ্রুটসগুলি আমরা লাঞ্চে খেয়েছিলাম। আমরা ঘুরতে গেলে এরকমই করি, সকালে ব্রেকফাস্টটা হেভি করে নিই আর তারপরে টুকটাক জিনিস খেয়ে পেট ভরাই, এতে শরীর খারাপও হয় না। আমাদের হোটেলটা ছিল হায়দ্রাবাদ নিউ সিটিতে, তাই আমরা গাড়ি করে গেছিলাম হায়দ্রাবাদ ওল্ড সিটিতে, কারণ যত দর্শনীয় স্থান সবই হায়দ্রাবাদ ওল্ড সিটিতে। তো প্রথমেই আমরা চলে গেছিলাম গোলকোন্ডা ফোর্টে। 11শ শতকে কাকাতিয়া শাসন আমলে এই দুর্গটি তৈরি করেন মহারাজা কৃষ্ণদেব। তার উত্তরসূরি কন্যা রুদ্রমা দেবী এবং প্রপৌত্র প্রতাপরুদ্রের হাতে এই দুর্গের পুনর্নির্মাণ হয়। 1495 সালের দিকে এটি জাগির হিসেবে দেওয়া হয় কুলি কুতুব শাহকে। প্রথমে এটি একটি মাটির দুর্গ ছিল। বাহমানিরা এই মাটির দুর্গটিকে গ্রানাইট পাথর দিয়ে সংস্কার ও সম্প্রসারণ করে এখনকার গোলকোন্ডা ফোর্টে পরিবর্তন করে। এই দুর্গটি পাহাড়ের উপরে প্রায় 480 ফুট উচ্চতায় তৈরি হয়। অন্য অন্য দুর্গ যেখানে ভিত থেকে তৈরি করে তারপর তার উচ্চতা বাড়ানো হয়, এখানে ঠিক তার উল্টোটা করা হয়েছিল। এই দুর্গটি পাহাড়ের ওপর থেকে তৈরি হতে হতে আস্তে আস্তে নিচের দিকে নির্মাণ করা হয়। এই 18 ফুট উচ্চতার যে গেটটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে এই ফোর্টের মেন গেট, এর নাম বালাহিসার গেট। এই গেটটা কাঠ দিয়ে তৈরি করে তার উপর লোহার কিছু উঁচু স্ট্রাকচার তৈরি করা হয়েছিল এবং গেটটার সামনে একটা বড় দেওয়াল তুলে দেওয়া হয়েছিল, যাতে হাতি এসে ডিরেক্ট ধাক্কা না মারতে পারে দরজাতে। আর কোনো কারণে শত্রুপক্ষের হাতি যদি ঢুকেও পড়তো তাহলে এই ওপরের ছোট্ট গর্তটা দিয়ে তার উপরে গরম তেল ঢালা হতো। এখানে এই যে ফুলের মতো স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তখনকার দিনে রানীদের বাথটাব। এখানে তখনকার দিনে গরম জল ঠান্ডা জল দুই প্রকারেরই ব্যবস্থা ছিল। আর দেওয়ালে এই যে ছোট ছোট নিচ স্ট্রাকচারগুলো দেখছো, এগুলোতে মেনলি তখনকার দিনে প্রদীপ জ্বালানো হতো। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে তখনকার দিনে অ্যাকোস্টিক সিস্টেম করা হয়েছিল, যেখানে বাইরে থেকে তালি মারলে ভেতরের লোকজন সেই তালির আওয়াজটা শুনতে পেত এবং বুঝতে পারতো যে বাইরে কেউ এসছে। এই যে বাগানটা দেখছো, এটার নাম হচ্ছে নাগিনা গার্ডেন। এখানে কুতুবশাহী আমলে প্রতি শুক্রবার করে হীরের বাজার বসতো। এখন যে রাস্তাটা দিয়ে হাঁটছি, এই রাস্তাটা দিয়ে তখনকার দিনে প্রজারা রাজদরবারে যাওয়ার জন্য যাতায়াত করতো। আর দু সাইডে যে ছোট ছোট আর্ট স্ট্রাকচারগুলো দেখছো, ওখানে সৈন্যরা বসে থাকতো। জানা যায় আমাদের দেশের সম্পদ কোহিনূর হীরা, যেটা এখন ইংল্যান্ডের রানীর মুকুটে আছে, সেটা এইখানেই পাওয়া গেছিল। এই যে জায়গাটা দেখছো, এটা তখনকার দিনে গোলকোন্ডা ফোর্টের অতিথিশালা। এই ঘরে 4 কোণায় বসার ব্যবস্থা করা ছিল। যদি এক কোণায় অতিথিরা বসতেন তাহলে অন্য কোণায় রাজা বসতেন, এবং অতিথিরা যতই আস্তে কথা বলুক না কেন রাজা কিন্তু সেটা শুনতে পেতেন। গোলকোন্ডা ফোর্ট ঘোরার পর আমরা একটু রেস্ট নিয়ে ফটোশ্যুট করে বেরিয়ে পড়লাম নেক্সট ডেস্টিনেশনের জন্য। গরম খুব পড়েছিল, তাই ফোর্ট থেকে বেরিয়ে আমরা একটু লেবুর জল খেয়ে নিলাম। আর গরমে আমাদের অবস্থা দেখো, ঘেমে পুরো চকচক করছি। তারপর আমরা চলে গেছিলাম চৌমহল্লা প্যালেসে।
প্রাসাদটি 1769 সালে নিজাম আলী খাঁ আসফ জাহা দ্বিতীয় দ্বারা নির্মাণ শুরু করা হয়েছিল। তিনি 4টি প্রাসাদ নির্মাণের নির্দেশ দিয়েছিলেন, যেখান থেকে এই প্রাসাদটির নামকরণ চৌমহল্লা প্যালেস হয়। সালাবাত জং 1750 সালে এই প্রাসাদ নির্মাণ কার্য শুরু করলেও 1859 থেকে 1869 সালের মধ্যে আফজাল উদ-দৌলা পঞ্চম আসফ জাহার সময়কালে এই প্রাসাদটি সম্পন্ন হয়। প্রাসাদটি তার শৈল ও সৌন্দর্যের জন্য অনন্য। 18 শতকের শেষের দিকে নির্মাণ শুরু হয়েছিল এবং কয়েক দশক ধরে অনেক স্থাপত্য শৈলী এবং প্রভাবের সংশ্লেষণ দেখা যায়। প্রাসাদটিতে 2টি উঠোনের পাশাপাশি দরবার হল, ঝর্ণা এবং বাগান রয়েছে। প্রাসাদটি মূলত 45 একর জুড়ে ছিল, কিন্তু আজ মাত্র 12 একরই টিকে আছে। আমরা প্রথমেই প্রাসাদের সবচেয়ে প্রাচীনতম অংশতে প্রবেশ করেছিলাম, যেখানে 4টি প্রাসাদ রয়েছে: আফজাল মহল, মেহতাব মহল, তাহানিয়াত মহল এবং আফতাব মহল, যা নবদ্রুপদী শৈলীতে একে অপরের বিপরীতে প্রতিসম্ভাবে নির্মিত। প্রাসাদগুলির মধ্যবর্তী প্রাঙ্গণটি একটি পুকুর এবং একটি বাগান দিয়ে সজ্জিত। প্রাসাদগুলিতে উচ্চতার বারান্দা বা সম্মুখভাগ ইউরোপীয় স্তম্ভ দ্বারা রেখাযুক্ত। এই মহলগুলি একসময় ইতিহাসে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, যা এখন খুব সযত্নে সংরক্ষণ করা হয়েছে। এখন আমরা যে মহলটার ভিতরে ঢুকেছি, এটা হলো তাহানিয়াত মহল। এই মহলে ঢুকলে তোমরা দেখতে পাবে মার্বেলের সুন্দর সুন্দর কাজ, তখনকার দিনের কিছু সুন্দর সুন্দর ঝাড়বাতি এবং এখানকার সবচেয়ে বড় আকর্ষণ রাজ সিংহাসন এবং রাজ তলোয়ার। এখানে মহলগুলির ছোট ছোট রেপ্লিকা তৈরি করা ছিল, যেগুলো দেখতে আমার বেশ কিউট লাগছিল। তখনকার যুগে টাকা পয়সাও এখানে প্রিজার্ভ করে রাখা ছিল। তাছাড়াও আমরা এখানে দেখতে পেয়েছিলাম রাজপরিবারের ব্যবহৃত মুঘল এবং ইউরোপীয় স্টাইলের কিছু ফার্নিচার, রাজপরিবারের পরিধেয় জামাকাপড় এবং সাজসজ্জার জিনিস, এবং তখনকার দিনে রাজপরিবারে ব্যবহৃত কিছু বাসনকোসন। আর এই বাকি 3টে মহলের তুলনায় এই মহলের আর্কিটেকচারটা কিন্তু আমার সবচেয়ে বেশি পছন্দের। এখান থেকে বেরোতেই আমাদের চোখে পড়লো একটা খুব সুন্দর ক্লক টাওয়ার। এই 3তলা উঁচু ঘড়ি টাওয়ারটি খিলাফত ঘড়ি টাওয়ার নামেও পরিচিত। এটি 1750 সাল থেকেই টিকটিক করে আসছে। প্রতি সপ্তাহে একটি বিখ্যাত হরোলজিস্ট পরিবার এই যান্ত্রিক ঘড়িটিকে ঘুরিয়ে দেয়। এবার আমরা যে মহলটাতে ঢুকছি, এটা আফজাল মহল। এই মহলটি পঞ্চম নিজামের সময় থেকে বসবাস করার জন্য ব্যবহার করা হতো, তাই এখানে প্রতিটা ঘরই একদম সেইভাবেই সাজিয়ে রাখা আছে। এখন আমরা যে মহলটাতে ঢুকেছি, এটা হচ্ছে আফতাব মহল। এই মহলটাতে তখনকার দিনে রাজবাড়ির যে কোনো উৎসব অনুষ্ঠান আয়োজন করা হতো, তাই এখানে তখনকার দিনে সাজসজ্জাও সাজিয়ে রাখা আছে। আর এখন যে মহলটা আমরা দেখতে চলেছি, সেটা হচ্ছে মেহতাব মহল। এটা তখনকার দিনে লাইব্রেরি হিসেবে ব্যবহৃত হতো। চৌমহল্লা প্যালেস থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম সালার জং মিউজিয়ামে। হায়দ্রাবাদের এক সময়কার প্রাইম মিনিস্টার নবাব মীর ইউসুফ আলী খান সালার জং III প্রায় তার সম্পূর্ণ আয় দিয়ে দীর্ঘ 35 বছর দেশে বিদেশে ঘুরে ঘুরে সেখানকার শিল্প সংগ্রহ করেন। 1949 সালে নবাবের মৃত্যুর পর এই সংগ্রহ করা জিনিসগুলি তার পৈতৃক বাড়িতে পড়ে থাকে, তাই তার এই বাড়িটিকেই একটি প্রাইভেট মিউজিয়ামে পরিবর্তন করা হয় এবং তার এই সংগ্রহ করা জিনিসই এখানে প্রদর্শন করা হয় এবং এই মিউজিয়ামটির সালার জং মিউজিয়াম হিসেবে নামকরণ করা হয়। পরবর্তীকালে এই মিউজিয়ামটি একটি নতুন বিল্ডিংয়ে শিফট করা হয় এবং এটি একটি ন্যাশনাল মিউজিয়াম হিসেবে পরিচিতি পায়। এই মিউজিয়ামে সংগ্রহ করা জিনিসগুলি 5টি ভাগে ভাগ করা হয়েছে: ইন্ডিয়ান আর্ট, মিডল ইস্টার্ন আর্ট, ফার ইস্টার্ন আর্ট, ইউরোপিয়ান আর্ট অ্যান্ড চিলড্রেন্স সেকশন। ইন্ডিয়ান আর্টের কালেকশনগুলি আরও 8টি গ্যালারিতে ভাগ করা হয়েছে, যেমন ইন্ডিয়ান ব্রোঞ্জ, ইন্ডিয়ান টেক্সটাইল, ইন্ডিয়ান স্কাল্পচার, মাইনর আর্ট অফ সাউথ ইন্ডিয়া, মিনিয়েচার পেন্টিংস, আইভরি কার্ভিংস, আর্মার্স অ্যান্ড আর্মস, মেটাল ওয়্যার অ্যান্ড জেড কার্ভিংস। ওয়েস্টার্ন জোনে ইউরোপ, ব্রিটেন, ফ্রান্স, ইটালি দেশের আমরা আর্ট, ফার্নিচার ইত্যাদি প্রদর্শন দেখতে পাই। ইস্টার্ন জোনে চায়না, জাপান, তিবেট এবং বার্মার বিভিন্ন ধরনের স্কাল্পচার, তাছাড়াও জাপানিজ আর্টওয়ার্ক, পোর্সেলিন পিসেস, সামুরাই সর্ড ইত্যাদি দেখতে পাই। তাছাড়াও এখানে আমরা বিভিন্ন ধরনের ঘড়ি এবং কয়েন্সের কালেকশন দেখতে পাই, যা আমরা জীবনে কোনোদিন দেখিনি। এছাড়াও আমরা এখানে বিভিন্ন কোরআনের কালেকশন দেখতে পাই, যেগুলো বিভিন্ন ফন্টে সোনা এবং রূপো দিয়ে লেখা ছিল, যেগুলো আরব থেকে সংগ্রহ করা হয়েছিল। এখানে ফার্নিচারের যে সেকশনগুলো ছিল, সেইখানটা আমার বেশ ভালো লেগেছিল। এত সুন্দর ডিজাইনস তখনকার দিনে কিভাবে করতো, সেটাই ভেবে আমি অবাক হয়ে যাই।
ইউরোপিয়ান সেকশনে পেন্টিং দেখতে দেখতে আমার হঠাৎ চোখে পড়ে একটা মূর্তি। তবে এই মূর্তিটা কিন্তু সাধারণ মূর্তি নয়। এই মূর্তিটা এমনভাবে তৈরি করা হয়েছে যার একটা দিক দেখলে মনে হবে এটি একটি পুরুষের মূর্তি এবং অপর দিকটা দেখলে মনে হবে এটি একটি মহিলার মূর্তি। এই আয়নাতে দেখলে মহিলার মূর্তিটা দেখা যায়। এখানে আমার সবচেয়ে ভালো লেগেছে এই ঘড়ির জায়গাটা, কারণ এত ইউনিক ইউনিক ডিজাইনের ঘড়ি এখানে ছিল। আমি ভেবেই অবাক হয়ে যাই যে তখনকার দিনের লোকজন কত ভেবে চিন্তে এইসব জিনিস ডিজাইন করতো। আর এখানে দেখো, আমি আমার দিদিকে বলেছি যে যে ভিডিও করছে তারই কোনো ভিডিও নেই, তাই ও একটু আমার ভিডিও করে দিচ্ছিল। সালারজং মিউজিয়াম থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম ওখানকার বিড়লা মন্দিরে। বিড়লা মন্দির দেখে ওর সামনেই একটা শপ ছিল যেখান থেকে আমরা হায়দ্রাবাদের ফেমাস মুক্তো আর আতর কিনে নিয়েছিলাম। বিড়লা মন্দির থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম লুম্বিনী পার্কে। এখানে লাইট অ্যান্ড সাউন্ড শো হওয়ার কথা ছিল, তাই আমরা টিকিট কেটে লাইট অ্যান্ড সাউন্ড শো দেখতে বসে গেছিলাম। এই লাইট অ্যান্ড সাউন্ড শোতে ছোট করে হায়দ্রাবাদের ইতিহাস নিয়ে বলেছিল, তবে এটা আমাদের অত ভালো লাগেনি। এটা মেনলি ছোটদের জন্য, ছোটরা দেখলে কিন্তু তাদের বেশ ভালোই লাগবে। তো তারপর ওখান থেকে আমরা চলে গেছিলাম হোসেন শাহ লেকে। ওখানে গিয়ে আমাদের প্ল্যান ছিল বোটিং করব, কিন্তু ওটা আমাদের ঠিক ভালো লাগেনি, ভীষণ স্মেল আসছিল আর খুব রাতও হয়ে গেছিলো, সেই জন্য আমরা আর বোটিং করিনি। তো হোসেন শাহ লেক থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম দ্য নবাবস নামের একটা রেস্টুরেন্টে ডিনার করতে। সেখানে গিয়ে আমরা অর্ডার দিয়েছিলাম চিকেন বিরিয়ানি, ফ্রাইড রাইস আর পনির কারি। আমি মেনলি বিরিয়ানিটা অর্ডার দিয়েছিলাম, কারণ হায়দ্রাবাদে এসেছি আর বিরিয়ানি খাবো না এটা হতেই পারে না। তারপর ডিনার সেরে আমরা কিছু ইরানি বিস্কিটস আমাদের রিলেটিভসদের দেওয়ার জন্য ওখান থেকে কিনে নিয়ে আমাদের হোটেলে চলে গেছিলাম, কারণ ইরানি বিস্কিটসও হায়দ্রাবাদের একটা খুব ফেমাস জিনিস। নেক্সট ডে আমরা সেম নবাবসেই আমাদের ব্রেকফাস্ট সেরে নিয়েছিলাম, অ্যাজ ইউজুয়াল হেভি ব্রেকফাস্ট, কারণ ওই দিন আমাদের বেরোনোর ছিল, আমাদের যাওয়ার কথা ছিল চারমিনারে। দেন ওখান থেকে আমরা প্রচুর শপিং করার প্ল্যান করেছিলাম। ব্রেকফাস্টে আমরা নিয়েছিলাম ইরানি চা, ওসমানি বিস্কিট, সামোসা আর কেক। দেন আমরা চলে গেছিলাম চারমিনারে গিয়ে আমরা একটু ঘুরে শপিং করে হোটেলে ফিরে এসেছিলাম। তারপরে 1 ঘন্টা রেস্ট নিতে না নিতেই আবার বেরিয়েছিলাম আমার দিদি কিছু ফ্রেন্ডসদের সাথে মিট করতে। বাইরে থেকে আমরা ডিনার করেই ফিরেছিলাম, তাই হোটেলে ফিরে আমরা ঘুমিয়ে পড়েছিলাম, কারণ এত দিন ধরে ঘুরে আমরা ভীষণ টায়ার্ড হয়ে গেছিলাম। আর পরের দিন ভোরবেলা আমাদের বাড়ি ফেরার ট্রেন ছিল। তো সকালে ঘুম থেকে উঠে আমরা স্টেশনের পথে রওনা দিয়ে দিয়েছিলাম, কারণ আমাদের বাড়ি ফেরার ট্রেন ছিল 8:30। তারপর প্রায় 32 ঘন্টা জার্নি করে আমরা ফাইনালি কলকাতা